ফ্যাসিবাদের আমলে আওয়ামী লীগ, যুবলীগ, পুলিশ সহ মিলে আমার বাসায় কিন্তু হামলা করেছে। আমার ছোটো ভাই পর্যন্ত 3-4 বার জেল কাটছে। মানে আমি যা কষ্ট না করছি তার চেয়ে বেশি কষ্ট করাই। পরদিনই আমার আম্মা মারা যায়, কারণে নিয়ে গেছে। আমার ড্রাইভার জেল কাটছে, তারা চাকরি করে। সে বলতো, বাবা তুমি চলে যাও, এখন চলে যাও। কান্না করতে করতে তোমাকে যদি শ্যুট করে দেয়, ওই যে আমার বিরুদ্ধে 100টার কাছাকাছি মিথ্যা। আমি ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন 1 নং ওয়ার্ড, মানে 1 নং ওয়ার্ডের সহ সাধারণ সম্পাদক ছিলাম 94-এ, মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তারপর উত্তরা মডেল থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মানে সেক্রেটারি ছিলাম। তারপর অবিভক্ত উত্তরা থানা যুবদলের সভাপতি ছিলাম। উত্তরা পশ্চিম থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম, সদস্য সচিব ছিলাম, এখন সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমার মূলত রাজনীতিটা শুরু হয়েছে জাহাঙ্গীর ভাইয়ের হাত ধরে। মানে আগে রাজনীতি করতাম কম, পরে জাহাঙ্গীর ভাইয়ের যখন ছাত্রদলের সভাপতি ছিল ঢাকা মহানগর উত্তরের, তখন ওনার সাথে পরিচয় হলো। ওনার উদ্দীপনায় রাজনীতিটা শুরু, ওনার হাত ধরে। মূলত উনি রাজনীতি গুরু বলা চলে। জুলাই আন্দোলনে আসলে তো তখন তো বেসিক্যালি আমরা উত্তরা থাকতেও পারতাম না, আর মোবাইলও ব্যবহার করতে পারতাম না। আমি থাকতাম আপনার বিরুলিয়াতে। প্রতিদিন বিরুলিয়া থেকে মোটরসাইকেলে, তারপরে ওই যে অটোতে করে, ক্যাপ পরে, চশমা পরে, মাস্ক পরে উত্তরাতে আসতাম। আপনারা হয়তো বা রাস্তাঘাটে থাকলে তখন দেখতে পারবেন, তখন মোবাইল ইউজ করতে পারি নাই, মানুষের মতো অত ছবি তুলতে পারি নাই। তখন হয়তো আপনাদের ক্যামেরায় থাকলে আপনারা কিছু দেখতে পারবেন এখানে কী ভূমিকা পালন করছি। প্রথম দিকে আমরা তো আর আন্দোলনে সরাসরি জয়েন করতে পারি নাই, নিষেধাজ্ঞা ছিল বা ছাত্ররা দিত না। প্রথম দিকে পানি কিনা দিয়েছি, বিস্কুট কিনেছি, তাদের পাশে ছিলাম। পরে যখন তো সব অবস্থা খারাপের দিকে, তখন তো আমরা নিজেরাই স্বয়ংক্রিয়ভাবে আমাদের নেতাকর্মী নিয়ে আমরা মাঠে ছিলাম। আমার সাথে যারা ছিল, আমার এখানেও ছিঁড়া গুলি লাগছে, ছোট আমার সাথে যারা ছিল তাদের গুলি লাগছে, অনেকে মারাও গেছে। সবসময় পাশে ছিলাম আন্দোলনে। এবং আমি মনে করি আমার পক্ষ থেকে আমার যতটুকু সম্ভব ততটুকু আমি সর্বোচ্চ একদম চেষ্টা করে জীবন দিয়ে। আমার দেখা সবচেয়ে ভয়ঙ্কর দিন ছিল এই মুগ্ধ যেদিন মারা গেল। ওইটা আমি তখন রাজুক মার্কেটের পাশেই ছিলাম, ঠিক আছে। ছেলেটা আমার সামনে থেকেই, আমরা ওইখানেই ছিলাম, গুলিটা ওর কাছে এসে লাগছে। এইটা আমার সবচেয়ে দেখা ভয়ঙ্কর দিন। আরেকটা হলো মনে হয় সম্ভবত 4 তারিখে রাজলক্ষ্মীরও ওইখান থেকে গুলি করছে। ওদিক থেকে একটা ছেলেরে নিয়ে আসলো, আমরা সবাই সাথে সাথে গেলাম, দৌড়ে ওই ছেলেটার কোলে করে নিয়ে আসলো। ছেলেটার মানে বাচ্চা, তার গুলি লাগছে। অনেকগুলো এরকম স্মৃতি তো আসলে বলে কয়ে শেষ করা যাবে না। অনেক যারা ছিল, আপনারাও, আমি আর জানা মতো আপনারাও এখানে ছিলেন, আপনারাও দেখেছেন এখানে কি অবস্থা হয়েছে। ওই কথাগুলো তো বললে দেখেন শরীরে লোম দাঁড়ায় গেছে। তখন আমরা 5 আগস্টের দিন যখন সকালে আসছি, তখন হয়তো বা এমন হইতে পারতো যে আমরা এখানে না ফিরেও যেতে পারতাম, ঠিক না? পরিবেশটা এরকম হবে তো আমরা জানতাম না। আমরা সবাই আসছি, যারা আসছে সবাই কিন্তু এরকম যে একটা জীবনটা হাতে নিয়ে আসছে যে হয়তো আর নাও বাঁচবে। তখন আসলাম, আর্মিদের সাথে কথা বললো আপনারা শান্তভাবে দাঁড়ান। তখন আমরা স্লোগান দিলাম যে শেখ হাসিনা পালাইছে, তারেক রহমান বীরের বেশে আসবে। অনেক স্লোগান, অনেক লোকজন ছিল, আপনারা দেখছেন, অনেক স্বতঃস্ফূর্ত। সবচেয়ে বড় কথা, নেতাকর্মীর পাশে আমরা অনেক জনগণ, যারা সাধারণ মানুষ, যারা ভোটার, এই দেশের মালিক, তারা ছিল আমাদের সাথে। তখন নেতাকর্মীদের নিয়ে শেখ হাসিনা যখন পালাই গেছে, আমরা মার্চ করছিলাম ইসের দিকে, গণভবনের দিকে যাওয়ার পথে। এয়ারপোর্ট পর্যন্ত যাইয়া আমরা মনে হলো যে যদি এই জায়গাটা ছেড়ে চলে যাই তাহলে প্রবলেম হবে। ওইখানে তো অনেক লোকজন গেছে, তো ওইখান থেকে আমরা ব্যাক করলাম। এবং যেটা সন্দেহ করছি ওইটাই হয়েছে, আপনি দেখেছেন 8টা-9টা পর্যন্ত কিন্তু পূর্ব থানা থেকে গুলি করা হয়েছে। যে জিনিসটা গেস করছি ওইটাই হয়েছে, 8টা-9টা পর্যন্ত পূর্ব থানা থেকে গুলি করছে। আমি বেশ রাত 12টা পর্যন্ত ছিলাম এখানে। আমার বিরুদ্ধে 100টার কাছাকাছি মিথ্যা মামলা আছে। যত মামলা আছে সব পলিটিক্যাল মামলার মিথ্যা মামলাই। আর নির্যাতনের কথা বললে তো শেষ করা যাবে না। আপনি জানেন ফ্যাসিবাদের আমলে আওয়ামী লীগ, যুবলীগ, পুলিশ সহ মিলে আমার বাসায় কিন্তু হামলা করেছিল এবং গুলিও করছে। তখন কিন্তু আমার আম্মা হার্ট অ্যাটাক করে, তারপর তাকে ইউনাইটেডে নিয়ে যাই, 2টা রিং পরাই। পরদিনই আমার আম্মা মারা যায়। মানে এই কষ্টটা তো ভোলার মতো না। তারপর আমার বাসার দারোয়ান, আমি একটা ফ্ল্যাট বাড়িতে আমরা থাকি, যে বাড়িটা আমরা ওইটা ফ্ল্যাটের থাকি, ওই ফ্ল্যাটের মালিক আমরা। ওটা বাড়িটা তো আমার না, আমার বাসার দারোয়ান জেল খাটছে, দারোয়ানটা নিয়ে গেছে। আমার ড্রাইভার জেল খাটছে, তারা চাকরি করে, তারা এসে আমার ছেলেরে খুঁজছে। আমার ছোটো ভাই বহুবার জেল খাটছে। আমার ছোটো ভাই ইটালি প্রবাসী, ইটালির পাসপোর্ট। যখন বেড়াইতে আসতো দেশে, ছোটো মানুষ, মানে ছোটো মানে কি, অত ছোটো না, মানে আমার তো ছোটো ভাই, সে হয়তো বা এগুলো বুঝতে চাইতো না যে রাজনীতি এটা সেটা, ও রাজনীতি করে, আমার সমস্যা কি? আমার ছোটো ভাই পর্যন্ত 3-4 বার জেল খাটছে, রিমান্ড খাটছে। মানে আমি যা কষ্ট না করছি তার চেয়ে বেশি কষ্ট হয়েছে তার। পালিয়ে অনেক সময় অনেক জায়গায় থাকছি। পালিয়ে থাকার কষ্ট তো আর শেষ নাই। মনে করেন যে এই আন্দোলনে ছিলাম বিরুলিয়া,
মোবাইল ব্যবহার করতাম, 900 টাকাতে একটা মোবাইল কিনছি, আরেকজনের একটা সিম কার্ড নিছি। যখন বেরোইতাম 1-1.5 কিলোমিটার দূরে যাইয়া মোবাইল সিম লাগায়া কথা বলতাম, কথা বলে মোবাইল খুলে আসতাম। অনেক কষ্ট হয়েছে জীবনে, অনেক কষ্ট, বউ বাচ্চার সাথে থাকতে পারি নাই। বাসায় যখন আসতাম, মাঝে মধ্যে বাসায় আসলে আমার ছেলে আছে, মেয়ে আছে যারা ছোট, 8 বছর আর 9 বছর, ওরা খুব কান্না করতো। আমার ছেলেটা একটু ট্যালেন্ট খুব, সে বলতো বাবা তুমি চলে যাও, এখন চলে যাও, কান্না করতে করতে তোমাকে যদি শ্যুট করে দেয়, ওই যে হিন্দি মুভি টুভি দেখে, ইংলিশ মুভি টুভি দেখে যে তোমাকে ওরা এখনই শ্যুট করে দেবো বাবা তুমি চলে যাও, খুব কান্নাকাটি করতো। বাসায় আসলেও এই ছেলের জন্য আর থাকতে পারতাম না, খুব কাঁদতো, ছেলে মেয়েটা খুবই কাঁদতো। অনেক কষ্ট করছি জীবনে ভাই, এটা তো আমি আপনার ভাই বলে বুঝাতে পারবো না। আপনি যখন মনে করেন যে একটা মানুষের বাসায় থাকবেন, আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো চাইলে আপনি ঘুমাইতে পারবেন না, ইচ্ছা মতো চাইলে খাইতে পারবেন না, কারণ আপনার একটা বিবেক আছে। কারণ আপনি একটা মানুষ দেখা গেলো কাজ করতেছে, আপনি ঘুমাই আছেন বা আপনার খিদা লাগে নাই, তারা বলবে ভাই খান, লজ্জায় বসে খাইতে হইব ভাই। আর বউ বাচ্চা যাদের আছে, যারা ফ্যামিলি আর বাবা মার সাথে থাকে, বাচ্চাদের সাথে থাকে, বাচ্চারাই থাকা যে কত কষ্ট, এটা আপনি চিন্তা ভাবনা করবেন যখন আপনি কখনো ফেস করলে, এটা আমি বলে বুঝাইতে পারবো না। বাচ্চারাই থাকা যে কত কষ্ট। চাইলে তো বাচ্চাদের সাথে ভিডিও কলে কথা বলতে পারি না, ফোন ব্যবহার করতে পারতাম না, ফোন বাসায় রেখে যেতাম। এটা আমি ব্যক্তিগতভাবে চাই না ভাই, আমি যে কষ্ট করছি আমি চাই না। যে রাজনীতি করার অধিকার সবার আছে, ভোট দেওয়ার অধিকার সবার আছে। আমি কারোর উপরে অত্যাচার হোক, কেউ অন্যায় শিকার হোক, বৈষম্য শিকার, এটা আমি চাই না। আমি চাই এই ট্র্যাডিশন থেকে আমরা ফিরে বের হয়ে আসি, সবাই রাজনীতি করুক সুন্দরভাবে, পরিচ্ছন্নভাবে। মিথ্যা কোনো কিছু তাদের কারো হয়রানি করা না হয়, কারো ফ্যামিলিরও হয়রানি করা না হয়, কারো মিথ্যা মামলা দেওয়া হয়, এটা আমি চাই। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনি দেখছেন আমাদের ঢাকা 18 আসনের মাননীয় সংসদ সদস্য SM জাহাঙ্গীর হোসেন যেভাবে কাজ করতেছে, তার যদি আমরা সবাই সহযোগিতা করি, তাহলে উনি যেভাবে চাচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যেভাবে চাচ্ছে, দেশটা ওইভাবেই গড়ে উঠবে, একদম জিরো টলারেন্সে চলে আসবে। এখানে কোনো চাঁদাবাদি থাকবে না, মাদক থাকবে না, এগুলো একদম সব নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাল্লাহ। তিনি মানুষ হিসাবে কেমন, আমার চেয়ে তো আপনারা ভালো জানেন। উনি মানুষ হিসাবে খুবই একটা মাটির মানুষ। উনি দেখছেন প্রত্যেকটা মানুষের সাথে যেভাবে মিশে, প্রত্যেকটা মানুষের ফোন কল উনি ধরছে এবং ফোন ধইরা তার এই সমস্যাটা সমাধান করে। উনি খুবই ভালো মনের একটা মানুষ এবং গণমানুষের নেতা উনি। প্রথমত সমস্যা বললে যে এটার মশার সমস্যা, এটা তার আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। সিটি কর্পোরেশন চেষ্টা করতেছে, তাও কমতেছে না। মশার সমস্যা আছে, আপনার যানজট আছে, যানজটের সমস্যাটা আমার মূল সমস্যা মনে হচ্ছে। যানজটটা পরিষ্কার করতে হবে। তো রাস্তায় দেখবেন, মার্কেটে চতুর্পাশে গেলে আপনি রিক্সা দিয়ে মার্কেটে নামতে পারবেন না, এত ভ্যান চতুর্দিকে, এত লোকজনই করছে বসাইছে। আপনি রিক্সাতে যে নামবেন, গাড়ি নেওয়া তো সম্ভবই না। এগুলো আপনার একটা দায়িত্ব নিয়ে মনে করেন যে আজকে বুধবার, আজকে ভ্যান বসবে সব মার্কেটের আশেপাশে, মার্কেট বন্ধ। কালকে বৃহস্পতিবার, মার্কেট খোলা, ফ্রেন্ডস ক্লাবের মাঠে দেন, কালকে ফ্রেন্ডস ক্লাবের মাঠে ভ্যান বসলো। মঙ্গলবারে দেন 13 নম্বর পার্কের মাঠে। এইভাবে প্রতি সেক্টরের মাঠে যদি ভ্যানগুলো নিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে মার্কেটের যে চাপটা আছে, মার্কেটের আশেপাশে যে যানজটটা লাগে, এটা লাগবে না। আমি বিএনপির একজন কর্মী, এই বিষয়গুলো আপনি একটু লক্ষ্য করলে দেখবেন, এই দোকানগুলো আগে যারা করতো তারাই দোকানদারি করতেছে, এবং আগে যারা চাঁদা তুলতো তারাই চাঁদাবাজি করতেছে, কিন্তু নাম হচ্ছে বিএনপির লোকজন। এখানে গুইরা দেখেন আপনি, একবারে রাজলক্ষ্মী থেকে আজমপুর পর্যন্ত যত দোকান আছে দেখেন তো বিএনপির কারো দোকান আছে না, কোনো নেতার দোকান আছে কি না? মানে আমার সাথে রাজনীতি করে 500 জন লোক আছে, এর মধ্যে কিন্তু বিভিন্ন লেভেলের লোক আছে। কেউ ফুডের ব্যবসা করার মতো লোক আছে, কেউ মার্কেটে ব্যবসা করে, কেউ ল্যান্ডলর্ড, বড় লোক, অনেক টাইপের লোক আছে। তা আমাদের লোকরা তো আমরা কোথাও এক জায়গায় সেট করতে পারি নাই। আমার নিজের একটা কর্মী আমাকে বলছে যে ভাই আমাকে একটা ব্যান বসাই দেন। আমি নিজে বিএনপির একজন কর্মী, আমি একটা ব্যান বসাইতে পারি না। তা আমার অফিসের নিচে গেলে দেখবেন যে আপনি শত ব্যান, আমি নিজে অনেক ট্রাই করছি লোকজনদের দিয়া যে ভাই ওর একটা বন্দোবস্ত করে দেবো না। আমি বললে তো আমি একটা ব্যান বসাইলে আর 10টা বলবে যে সব মিটু ভাইয়ের। দেখা গেলো যে একটা সরকারি জায়গা খালি পড়ে গেছে, পড়ে আছে, এটার মধ্যে পাশেই দেখা গেলো আগে থেকে 4টা দোকান আছে। বিএনপির লোক আমাদের নেতাকর্মী গিয়ে যদি একটা দোকান করে, এটা বদনাম হবে যে এরা সে জায়গা দখল করছে। আগে কিন্তু 4টা দোকান আছে, এই জন্য আমাদের এরকম নির্দেশনা দেওয়া আছে, এরকম কোনো কাজে যাতে না যায়। বলছে আমাদের অফিস নিলে অফিস ভাড়াও দেবে আমাদের এমপি সাহেব, এবং অফিস ডিট করে নিতে বলছে যে তোমরা প্রতি থানায় একটা অফিস করবা আর ওয়ার্ডে একটা অফিস করবা। এই অফিস যেখানে নিবা ওই বাড়িওয়ালার সাথে ডিট করবা, ভাড়া আমি আমার পক্ষ থেকে দেবো। আমার নাম ব্যবহার করে যারা কিছু করতে চায় বা হয়তো বা করতেছে অনেকে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার কাছে যখনই যে ফোন দেয় আমি তখনই বলে দিই তার পুলিশে দিয়ে দেন। আমার এটা, আমি তাকে চিনি না, আমি যাকে চিনি না আমি কীভাবে বলবো তাকে চিনি? এরকম যে হয় না তা না, এরকম অনেক জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা হয়। আমাকে যখনই ফোন দেয়, কালকে যেমন আমার এক বন্ধু ফোন দিয়েছে যে রাজলক্ষ্মী এক ফুটপাতের পাশে দোকানদারি করে, ফুটপাতে উনি নাকি আমার কথা বলতেছে, ও আবার আমার সাথে রাজনীতি করে, কয় তাহলে ফোন দে। পরে ওর কাছে ওই ছেলের কাছে নাম, মানে পরে আমি ফোন দিয়ে পরে আমার ফোন দিয়েছি, আমি বলছি তাকে পুলিশে দিয়ে দেন। আমার এর আগেও আমি কিন্তু নমিনেশন কিনেছি, আমার কাউন্সিলর
হওয়ার ইচ্ছাটা অনেক আগে থেকেই, প্রায় 10 বছর ধরে আমি ট্রাই করতেছি, অথবা বিভিন্ন পরিবেশের কারণে, রাজনৈতিক কারণে আমরা নির্বাচনে যেতে পারি নাই। আমরা নমিনেশন পেপারও কিনেছি অথবা সাবমিট করেছি, কিন্তু নির্বাচনে যেতে পারি নাই। এটা মানুষের, প্রত্যেকটা মানুষের, রাজনীতি যারা করে তারা কিন্তু একটা নেশা রাজনীতি করাটা। এটা কিন্তু রাজনীতি করে মানুষ কী চায়, আমি রাজনীতি করি, আমি একটা জায়গায় গেলাম, আমি একটা সম্মান পাইলাম, এটাই চায়, অন্য কোনো কিছু না। তো কাউন্সিলর হইয়া যদি 1 নং ওয়ার্ডে জনগণের কিছু খেদমত করতে চাই, যেমন উত্তরা 7 নম্বর সেক্টর কল্যাণ সমিতির আমি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মসজিদের সদস্য। তা আমি এরকম যদি কাউন্সিলর হইতে পারি, আমি একটা খেদমত করব, মানুষের, জনগণের যদি সেবা করতে পারি, এটাই আমার উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। দলীয় মনোনয়ন পাওয়ার মানে দল যাকে দেয় আমরা তো তার পিছিয়ে রাজনীতি করতে হবে। তাই আমি আশাবাদী দলীয় মনোনয়ন আমি পাওয়ার জন্য আমি আশাবাদী। পরিচিত জনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ভালো লোককে ভোট দিবেন, যে সমাজের কাজ করতে পারবে, মানুষের সহযোগিতা করতে পারবে। আমাকে যে ভোট দিতে হবে তা না, যদি আমার চেয়ে যদি ভালো কেউ থাকে, ভালো তাদের মনে হয়, আপনি তাকে ভোট দিবেন।